তুমি কোনোদিন আমাকে ছাড়া থাকতেই পারবে না, দ্বিতীয় বিয়ে তো দূরের কথা। হাসতে হাসতে আরোহী সেদিন স্বামীকে মজার ছলে কথাগুলো বলেছিল, কিন্তু কে জানতো যে আরোহীর হাসির সাথে উড়িয়ে দেওয়া কথাটাই সত্য প্রমাণিত হবে। বিনিময়ে আরিয়ান সেদিন কিছু বলেনি, শুধু মুচকি হেসে আরোহীকে বুকে জড়িয়ে নিয়েছিল। আরোহী দরজা দিয়ে উঁকি দিয়ে একবার তাকালো সদ্য বিবাহিত নতুন দম্পতির দিকে। আরিয়ানকে বেশ মানিয়েছে মেয়েটির সাথে, মেয়েটা দেখতে ভারী মিষ্টি। হয়তো এই জন্যই আরিয়ানের মা সেই মেয়েটিকে ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আর ছোট থেকে দেখে আসছে বলে কথা, বোনের মেয়েকে হয়তো আগে থেকেই নিজের ছেলের জন্য পছন্দ করে রেখেছিল। কিন্তু মাঝখানে আরিয়ান আরোহীকে বিয়ে করে নিয়ে আসার জন্য হয়তো সফল হতে পারেনি। আরোহী এক পলক আরিয়ানের দিকে তাকালো, তাকে দেখে কোনো রকম লাগছে না। আরিয়ান এই বিয়েতে খুশি নাকি বেজার তা ঠিক বোঝা যাচ্ছে না। তবে আরোহী এতটুকু নিশ্চিত যে আরিয়ান এই বিয়েতে রাজি ছিল, তবে স্নেহাকে সে বোনের নজরে দেখে এসেছিল সেটা আরোহী জানে, কিন্তু বিয়েতে রাজি থাকার ফলে লুৎফা বেগম সেই সুযোগটা লুফে নিয়েছে। শত হোক অবশেষে নিজের কাজ সফল হলো বলে আর আরোহীর মতো একটা অনাথ মেয়েকে নিজের ছেলের কাছ থেকে দূরে সরাতে পারবে ভেবে ওনার মুখ থেকে যেন হাসি সরছেই না। নতুন দম্পতিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে অনেকেই। আরিয়ানের মা লুৎফা বেগম হাতে মিষ্টি নিয়ে দুজনের দিকে হাসি মুখে মিষ্টি বাড়িয়ে দিল। ওনাকে আজ ভীষণ হাসি খুশি লাগছে, হয়তো এতদিনের মনের আশা পূরণ হলো। সেই আশায় আরোহীর বড্ড ইচ্ছে হচ্ছে এই দম্পতিকে সে যেন একদম সামনে থেকে দেখে, কিন্তু তার শাশুড়ি লুৎফা বেগমের কড়া নির্দেশ, তার অলক্ষী ছায়াটা যেন ওনার ছেলে বউয়ের উপরে না পড়ে। আরোহী অশ্রুমাখা দৃষ্টিতে আর একবার নতুন দম্পতির দিকে তাকিয়ে দরজা আটকে দিতে যেতেই দেখল এত মানুষের ভিড়ের থেকে ঠিকই একজন আরোহী লুকিয়ে দেখাটা খেয়াল করেছে। সেই মানুষটা হলো আরোহীর ভালোবাসা আরিয়ান। আরিয়ানের চোখে কোনো অপরাধ বোধ নেই, কিন্তু আরোহীর সামনে ঠিকই অপরাধ বোধের মতো দৃষ্টি দেখাচ্ছে। ওই চোখ দিয়েই যেন বোঝাতে যাচ্ছে কিছু একটা, কিন্তু আরোহী আজ বোঝার চেষ্টা করলো না। কিছু কেন করবে? আরিয়ান তো আর তার নেই, আজ থেকে অন্য কারো সে। আরোহী দরজা বন্ধ করে দিয়ে মেঝেতে বসে পড়ল, তার সবচেয়ে আপন জনটা আজ তাকে ছেড়ে দিল। এই দুনিয়ায় আর কেউ রইল না তার। আচ্ছা, আরিয়ান তো জানতো যে আরোহীর আর কোথাও যাওয়ার জায়গা নেই, তবুও কেন এমন করলো? তাই বোধহয় দ্বিতীয় বিয়ে করার কথা উঠলেও ডিভোর্সের কথা তোলেনি। এটার ভাবনা মাথায় আসতেই আরোহী তাচ্ছিল্যর হাসি দিল। মায়া দেখাচ্ছে হয়তো, মা বাবাহীন মেয়েটা যখন আশ্রম থেকে বেরিয়ে এই বিষাক্ত শহরে ভালো সেজে মুখোশের আড়ালে ঢেকে থাকা মানুষদের মাঝখানে নিজের একটা ভরসার স্থান খুঁজেছিল, ঠিক সেই মুহূর্তে আরিয়ান তার দিকে ভরসার হাত বাড়িয়ে দিয়েছিল। সে দেখেছিল তখন এই শহরে কত কত মানুষ বাজে প্রস্তাব দিয়ে চাকরি দেবে বলেছিল। তখন আরিয়ানের দুই চোখে আরোহী ভরসা খুঁজে পেয়েছিল। সে তখন কোনো দ্বিরুক্তি প্রকাশ না করে আরিয়ানের হাত আঁকড়ে ধরেছিল। সে তখনই আরিয়ানকে শর্ত জুড়িয়ে দিয়েছিল যে তাকে পেতে হলে বিয়ে করে নিয়ে যেতে হবে। আসলে আরোহী মনে মনে এই বিষাক্ত শহর থেকে বাঁচার আকুতি থেকেই এটা বলেছিল। আর সে দেখতে চেয়েছিল যে আরিয়ান কি সত্যিকারেই তাকে চায় কিনা, নাকি আরিয়ানও ভালোর আড়ালে মুখোশ পড়েছিল। কিন্তু আরোহীর ধারণাকে ভুল প্রমাণিত করে আরিয়ান সাথে সাথে আরোহীকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। এরপর একেবারে বিয়ে করে আরোহীকে আরিয়ান তার বাড়িতে নিয়ে গিয়েছিল। প্রথম প্রথম আরিয়ানের মা মেনে না নিলেও সময়ের সাথে সাথে মেনে নিয়েছিল। কিন্তু আরোহীর হয়তো বোঝার ভুল ছিল, আরিয়ানের মা হয়তো আরোহীকে কোনো কালেই মেনে নেয়নি। এমনি ভালোর আড়ালে মুখোশ পড়ে রয়েছিল, তা বিয়ের 1 মাস পেরোতে আরোহী বুঝে গিয়েছিল আরিয়ানেরও হয়তো এখন আর আরোহীকে ভালো লাগে না। লাগবেই বা কী করে? আরোহী যে 1 বছর আগের আরোহী নেই, চেহারার সুন্দর ভাবটা আর নেই। লুৎফা বেগম আরিয়ান না থাকাকালীন এটা সেটা করতে দিত, আরোহীকে সারাদিন বিশ্রাম নিতে দিত না, সেসব আরিয়ান জানে না। আরিয়ান আসার সময় হলে লুৎফা বেগম জোর করে আরোহীকে বিশ্রাম নিতে পাঠিয়ে দিত। সারাদিন পর একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেতে আরোহীর দুই চোখে ঘুম নেমে আসতো। আর সেই সময়ই আরিয়ান এসে নিজের মাকে রান্নাঘরে দেখে চেঁচিয়ে উঠত। সে সোজা রুমে এসে আরোহীকে ঘুমোতে দেখে ধাক্কা দিয়ে ঘুম থেকে টেনে তুলত। আরোহী ধাক্কার তাল সামলাতে না পেরে ধর পড়িয়ে ঘুম থেকে উঠে বসত। সে ঘুম ঘুম চোখে কিছু বুঝে উঠতে না পেরে আরিয়ানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেই আরিয়ান রাগী দৃষ্টিতে বলে উঠত, ওখানে রান্নাঘরে আমার বৃদ্ধ মাকে কাজ করতে দিয়ে তুমি আরামের ঘুম ঘুমাচ্ছ, সারাদিন এইভাবে শুয়ে বসে কাটাও আর আমি বাইরে কাজ করে মরি, আর এখানে আমার বৃদ্ধা মাকে কাজে মারো। এই বয়সী শাশুড়িকে কাজ করাতে দিয়ে নিজে ঘুমাচ্ছ, লজ্জা করে না তোমার? আরোহী কিছু বুঝে উঠতে পারতো না, সে তো সব কাজ শেষ করে শাশুড়ি মায়ের জোড়াজুড়িতে রুমে এসেছিল। কিন্তু এসব আরোহী মনে মনে হিসাব মেলাতে ব্যস্ত হয়ে কিছু বলার উদ্দেশ্য মুখ খুলতে নিতেই হঠাৎ আরিয়ানের পেছনে হাত মুছতে মুছতে তার শাশুড়ি লুৎফা বেগমকে রুমে ঢুকতে দেখতেই আরোহীর টনক নড়ে উঠত। সে কিছু বলে উঠতেই আরিয়ান হাত উঁচু করে থামিয়ে দিত। লুৎফা বেগম আরও একটু ভালো সাজার অভিনয় করে আরিয়ানের উদ্দেশ্য বলে উঠত,
থাক বাবা, কিছু বলিস না, আমি যতদিন বেঁচে আছি সব কাজ নিজের হাতেই করে নেব। এসব নিয়ে তোদের মতো ঝামেলা হোক আমি তা চাই না। আরিয়ান তখন আরোহীর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে যেত। আরোহী আরিয়ানের যাওয়ার দিকে নিষ্পলক তাকিয়ে চোখ ভেজাতো। সে তখন থেকে বুঝে নিয়েছিল যে এই সংসারে তার টিকে থাকা বড্ড কঠিন। এভাবে চলতে থাকলে আরিয়ান আর তার মধ্যে দূরত্ব বাড়তেই থাকবে। কিন্তু তার কোনো উপায় ছিল না। আরিয়ানের ততদিনে আরোহীর কাছ থেকে মন উঠে গিয়েছিল। আরিয়ানেরও বা আর কি দোষ, সে তার জায়গায় ঠিকই ছিল। সারাদিন অফিস শেষে বাসায় এসে যখন দেখতো নিজের স্ত্রী রুমে পড়ে ঘুমোচ্ছে আর মা রান্নাঘরে কাজ করছে, তখন যে কোনো ছেলে এসব দেখে মাথা ঠিক রাখতে পারবে না। কিন্তু এসব দেখার মাঝে যে বড় ভুল লুকায়িত রয়েছে সেটা কোনোভাবেই আরোহী আরিয়ানকে বুঝিয়ে ওঠাতে পারতো না। আরিয়ানের কাছে তার মায়ের কথাই সবার আগে। এভাবেই আস্তে আস্তে তাদের মধ্যে একেবারের জন্য দূরত্ব তৈরি হয়ে গেল। আর 1 বছর হয়ে যাওয়ার পরেও যখন আরোহী মা হয়ে উঠতে পারছিল না, তখন আরিয়ানের মা লুৎফা বেগম যেন সুযোগ একদম হাতের নাগালেই পেল। নিজের বোনের মেয়েকে ছেলের সাথে বিয়ে করিয়ে দেওয়ার সুযোগ। আরিয়ানের প্রথম আরোহীর দিক তাকিয়ে একটু নাকচ করলেও পরে রাজি হয়ে গিয়েছিল, কারণ তখন তাদের মধ্যে এমনিও দূরত্ব বেড়ে গিয়েছিল। তবুও আরিয়ান দোটানায় ভুগে আরোহীর কাছে এসেছিল। আরোহীর তখন আর কী বা বলার থাকবে। সেও রাজি হতে বলে আরিয়ানকে এই বিরক্তিকর সম্পর্ক থেকে মুক্তি দিতে চেয়েছিল। এসব ভাবতেই আরোহীর চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ল। আরোহী চোখ মুছে মেঝে থেকে উঠে বসলো। রুমের বাইরে থেকে এখন আর আগের মতো শোরগোল শোনা যাচ্ছে না। হয়তো নতুন বউকে নিয়ে আরিয়ান রুমে চলে গিয়েছে। আজ আরোহীর জায়গা গেস্ট রুমে। এই রুমের পাশের রুমটায় এতদিন আরোহী আরিয়ানের ছিল। তবে আজ থেকে আরিয়ানের সাথে আর অন্য কারোর নাম আর অন্য কারো সাংসারিক হাত বিচরণ করবে সেই রুমে। আরোহীর এতদিনের সাজানো গোছানো সংসার যেন এক নিমিষে শেষ হয়ে গেল। রাতে আর ঘুম এলো না আরোহীর, কীভাবেই বা আসবে। বিয়ের পর শত রাগ অভিমান হলেও আরোহী কোনো দিন একা থাকেনি। তার ভীষণ ভয় হতো যদি আরিয়ানও তার আপনজনদের মতো হারিয়ে যায়। তাই তো সে আরিয়ানকে ছাড়া একটা রাতও পার করেনি। শেষের কয়েক মাস তাদের মনের সাথে দূরত্ব বাড়লেও আরোহী একদিনও নিজের রুম ছাড়া কোথাও থাকেনি। বিয়ের পর আরোহী নিজের একটা দিনও আরিয়ানকে ছাড়া কাটায়নি। আর আজ আরিয়ানকে ছাড়া আজ থেকে সে বেঁচে থাকবে। এতদিন মনের মধ্যে যে ভয়টা বাসা বেঁধেছিল সেটাই হলো। অবশেষে আরিয়ানও হারিয়ে যেতে লাগলো। আরোহীর নিজের সাজানো রুমটা আজ থেকে অন্য কারোর। আজ থেকে এই সংসারে অন্য কারোর ছোঁয়া। আজ থেকে আরোহীর চিরচেনা রুমটাও অন্য কারোর। সে তো চেয়েছিল এই সংসারটাকে আপন করে নিতে, কিন্তু কেন পারল না? কেন এই সংসার তাকে দূরে ঠেলে দিল? আরোহী অশ্রুমাখা দৃষ্টিতে রুমের ডান দিকে দেয়ালের দিকে নজর দিল। এই দেয়ালের পাশে রুমটা আরিয়ানের, মাঝখানে একটা দেয়াল, কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু আরোহী মসৃণ দেয়ালের দিকে তাকিয়ে রইল। কিছু দেখা না গেলেও সে অনুভব করছে, কল্পনা করছে এই দেয়ালের ওই পারে আজ অন্য কোনো নতুন দম্পতি স্বপ্ন বুনবে। আচ্ছা, আরিয়ান কি আরোহীর সাথে বিয়ের প্রথম দিন যেমন সুখের স্বপ্ন বুনেছিল আজও কি স্নেহার সাথে তেমন বুনবে? ভাবতে অশ্রুতে ভরে আসলো আরোহীর চোখ। আরিয়ানের সাথে আজ অন্য কোনো নারী একই রুমে সে সহ্য করতে পারছে না। আরিয়ানের ঘুম ভাঙল ভোরে, তাও মোবাইলে পরপর 2বার কলের বিরক্তিকর শব্দে। না চাইতেও ঘুম ভেঙে যাওয়াতে বাকি ঘুমটুকুও মুহূর্তের মতো উবে গেল। সে আর মোবাইল ঘাটল না। শোয়া থেকে উঠে বসে স্বভাবতই প্রতিদিনের ন্যায় তার বাম দিকে চোখ দিতেই কোথাও জানি সূচের মতো বিঁধল। কি, এভাবে চমকে উঠলে কেন? আরিয়ান বিনিময়ে কোনো জবাব না দিয়ে কিছু সময় থ মেরে বসে রইল। আস্তে আস্তে কালকের দিনের ঘটনা সব মনে পড়তে সে বসা থেকে উঠে দাঁড়ালো। এত কিছুর পরেও সে কিভাবে ভাবলো যে তার পাশে আরোহী আছে। এক মুহূর্তের জন্য মাথা থেকে সব বেরিয়ে গেল বুঝি। একটা দীর্ঘশ্বাস ফেলে পাশ থেকে মোবাইল নিয়ে স্ক্রিনে দৃষ্টি দিতেই অফিস থেকে কল দেখে দ্রুত পদে উঠে দাঁড়িয়ে ব্যাগে কাপড় গোছানো শুরু করলো। স্নেহা বুঝে উঠতে পারল না কিছু। সে কিছু জিজ্ঞেস করার উদ্দেশ্য মুখ খুলতেই আরিয়ান রাগী দৃষ্টিতে পাশে বসা স্নেহার দিকে তাকালো। আজকে আমার তাড়াতাড়ি উঠতে হবে, ডেকে দিতে বলিনি? এত ভোরে কই যাচ্ছ? আর ব্যাগই বা কেন গোছাচ্ছ? অফিসের কাজে আজকে শহরের বাইরে যাওয়ার কথা ছিল, ভোরে ভোরে রওনা দেওয়ার কথা ছিল। এক মুহূর্তের জন্য এটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কাপড় গোছানো শেষ করে ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতে জবাব দিল আরিয়ান, আজ বিয়ের পরের দিন, বিয়ে করতে না করতে অফিসের কাজে বাইরে যাচ্ছ। স্নেহার কথায় আরিয়ান বিনিময়ে কোনো জবাব দেওয়ার কোনো প্রয়োজন বোধ মনে করল না। সে সকালের নাস্তা তৈরি করতে বলে সজোরে ওয়াশরুমের দরজা আটকে দিল। স্নেহা বিরক্ত মাখা চেহারায় শোয়া থেকে উঠে বসলো। বিয়ের একদিন পার না হতে ফরমাইশ কাটা শুরু করে দিয়েছে। না চাইতে ইচ্ছের বিরুদ্ধে স্নেহা উঠে দাঁড়ালো। তার কেন এত কষ্ট করতে হচ্ছে? আরোহী আছে না, তাকে গিয়ে বললেই তো হলো। আরিয়ান বের হতে হতে ততক্ষণে নাস্তা তৈরি হয়ে যাবে। তখন না হয় নিজে রান্না করেছে বলে স্নেহায় নাস্তা বেড়ে দেবে। স্নেহা দ্রুত পদে রুম থেকে বেরিয়ে গেস্ট রুমের দিকে পা বাড়ালো। রুমের দরজা ভেতর থেকে আটকানো। স্নেহা তা দেখে একবার মুখ বাঁকালো। জমিদারের মতো শুয়ে শুয়ে ঘুমোচ্ছে, আর এদিকে স্নেহা ঘরের বউ হয়ে ভোরবেলা উঠে যেতে হয়েছে।
এখন থেকে তো আরোহীর আর অধিকার নেই যে বাড়ির বউয়ের মতো পড়ে পড়ে সব করবে। স্নেহার কিছু না ভেবে পরপর দুইবার ডাক দিতেই ওপাশ থেকে আরোহীর মুখ ভেসে উঠল। আরোহীর ফোলা ফোলা চেহারা থেকে স্নেহার হঠাৎ করে খারাপ লেগে উঠল। এই বাড়িতে আরোহীর বিয়ের পর সে যত বাড়ি আসতো কোনো বাড়ি আরোহীকে হাসি ছাড়া এমন শুকনো মুখে দেখেনি। কিন্তু আজ হঠাৎই প্রথম কিছু লাগবে শুকনো মুখে আরোহী জিজ্ঞেস করতেই স্নেহার ধ্যান ভাগলো। হ্যাঁ, বলছে কি আরিয়ান অফিসের কাজে বাইরে যাবে, তাই নাস্তা তৈরি করতে ডাকলাম। আর যাই বলো না কেন, এখন তো আর শুয়ে বসে কাটাতে নিজের মনেও সায় দেবে না। অন্যের বাড়িতে শুয়ে বসে থাকতে নিজের বিবেকেও তো বাধা দিবে। স্নেহা নিজের খারাপ লাগা দূরে রেখে আরোহীকে এক নাগারে কথাগুলো বলে উঠতেই আরোহী শুকনো মুখে হাসলো। আচ্ছা, দ্রুত নাস্তা তৈরি করো বলে স্নেহা তড়িঘড়ি করে প্রস্থান করলো। আর আরোহী মনে মনে আওড়ালো, অন্যের বাড়ি একদিন পার না হতে কথাটি শুনতে হলো তার। শোনারই কথা, এখন থেকে তো এই ঘরে তার আর অধিকার নেই। এমনিও আর কয়দিনই বা আছে, থাক না বলে নি। আরোহী স্নেহার দিকে তাকালো। একটা মেয়ে হয়ে কিভাবে আর একটা মেয়ের সংসারে আসে। অবশ্য সে স্নেহাকে দোষ দেয় না, কারণ দোষ তো তার কপালের। সে আর কিছু না ভেবে রুম ছেড়ে বেরিয়ে রান্নাঘরে পা বাড়ালো। এই ঘরের সব কিছুতেই তার নিজের হাতে সাজিয়ে তুলেছিল। কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর। একদিন আগেও যে সংসারে আনাচে কানাচে তারই নাম উচ্চারণ হতো, সেই সংসারে আনাচে কানাচে আজ থেকে অন্য কারোর নাম উচ্চারিত হবে। হায়রে নিয়তি। রান্নাঘরে গিয়ে আরোহী চুপচাপ নাস্তা তৈরি করে নিল। নাস্তা তৈরির মাঝে একটুও স্নেহা আরোহীকে কিছু এগিয়ে দেয়নি। সে শুধু দরজার বাইরে দাঁড়িয়ে উকি দিচ্ছে। আরোহী সেই দিকে না তাকিয়ে চুপচাপ কাজ সেরে নিল। নাস্তা তৈরি করে টেবিলে রাখতে গেলে স্নেহা দৌড়ে আগ বাড়িয়ে সেগুলো কেড়ে নিল। বলছি কি, তোমাকে আর কাজ করতে হবে না, তুমি এবার রুমে যেতে পারবে। আরোহী স্নেহার কারসাজি সব বুঝতে পেরেও কিচ্ছু বলল না। সে রুমের উদ্দেশ্য জায়গায় প্রস্থান করলো। আরিয়ান ড্রয়িং রুমে এসেই দেখলো স্নেহা নাস্তা বেড়ে দিচ্ছে। সে চেয়ার টেনে বসতেই তার মনে হচ্ছে তার পাশে স্নেহা নয়, আরোহী দাঁড়িয়ে আছে। এতক্ষণে আরোহীর শাশুড়ি এসে পাশে বসলো। তিনি টেবিলে চোখ ঘুরিয়ে নাস্তা দেখে অবাক হয়ে খুশি হওয়ার ভান করে বলে উঠল, বাহ, এত কিছু করে ফেললি, এত কষ্ট করতে গেলি কেন? স্বামী আর শাশুড়ি মায়ের জন্যই তো করলাম, এতে কষ্ট কিসের? আরিয়ান কিছু না বলে চুপচাপ শুনে গেল। গেস্ট রুমের দিকে চোখ যাচ্ছে বারবার। গেস্ট রুমের দরজা ভেতর থেকে আটকানো। মা, আরু কই? ওকেও খেতে ডাকো। কোথায় আবার পড়ে পড়ে ঘুমোচ্ছে হয়তো। এখন তো অন্যের ঘাড়ে বসে বসেই খাচ্ছে। আরিয়ান বিরক্তসূচক চক্রান্ত শব্দ করে খাওয়ায় মনোযোগ দিল। খাবার মুখে দিতে সে একবার স্নেহার দিকে তাকালো। এই খাবার আমি আমি রান্না করেছি। আরিয়ানকে মাঝে পথে থামিয়ে স্নেহা খুশি হওয়ার ভান করে উৎফুল্ল কণ্ঠে জবাব দিল, আমার কেন জানি মনে হচ্ছে এটা তুই না, আরু বানিয়েছে। এসব কি বলছো তুমি? ও তো এখনো দরজাই খোলেনি। আর আমার এত কষ্টে রান্না করা খাবারকে তুমি আরোহীর নাম দিয়ে দিচ্ছ? সত্যি না হলে তো এত রিয়াক্ট করার কথা না। এতদিন যাবত আরু রান্না খেয়ে আসছি, আর তুই একদিনেই এসব? আরু, 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 এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি সব জায়গায় আমাকে ফেলে আরোহীকে টানছো কেন? বর্তমানে আমি তোমার স্ত্রী, তুই হয়তো ভুলে যাচ্ছিস আমার শর্তের কথা। তুই সব কিছু জেনে আরোহীকে মেনে নিতে পারলেই আমি বিয়ে করব বলেছিলাম। বলে আরিয়ান ব্যাগ নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। স্নেহা আরিয়ানের শেষ কথায় চুপসে গেল। আরিয়ান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মেন দরজার দিকে পা বাড়াতে নিতেই আবার পেছন ফিরে গেস্ট রুমের দরজার দিকে এক পলক তাকালো। বিয়ের পর এরকম অফিসের কাজে আরিয়ান আরোহীকে বলা ছাড়া কোনো বাড়ি যায়নি। সে পেছন ফিরে গেস্ট রুমের দিকে পা বাড়ালো। পরপর কয়েকবার ডাক দিয়েও ভেতর থেকে কোনো সারা শব্দ না আসায় আরিয়ান মলিন দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। সে ভাবলো হয়তো আরোহী দরজা খুলতে অনিচ্ছুক। সে পেছন ফিরে গেস্ট রুমের সামনে গিয়ে দাঁড়ালো। পরপর কয়েকবার ডাক দিয়েও ভেতর থেকে কোনো সারা শব্দ আসলো না। আরিয়ান মলিন দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। তার এইবার আরুইকে বলা ছাড়া না যেতে একরকম খালি খালি লাগছে। কিছু সময় দাঁড়িয়ে থাকার পরও যখন দরজা খোলার কোনো শব্দ পেল না, তখন আরিয়ান ভাবল হয়তো আরোহী দরজা খুলতে অনিচ্ছুক, তাই শুকনো মুখে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্য সামনের দিকে পা বাড়ালো। এক পা অগ্রসর হতে পেছন থেকে দরজা খোলার শব্দ হলো। সে দ্রুত ফিরে পেছনে তাকাতেই আরোহীর শুকনো মুখ আঁখি যুগল ভেসে উঠল। আরিয়ান শান্ত দৃষ্টিতে আরোহীর দিকে এক পলক তাকালো। মনে হচ্ছে যেন কত যুগ যুগ ধরে এই মানুষটিকে দেখেনি। সে পূর্ণ দৃষ্টি দিল আরোহীর দিকে। এক রাতে চেহারার এমন হাল কেন মেয়েটার? মাত্র এক রাতে মেয়েটা পাল্টে গেছে মনে হচ্ছে। সে সমবেদনা প্রকাশ করার পূর্বেই আরোহী তাড়া দিল। আরিয়ান বুঝতে পারল আরোহী তার সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করছে না। আসলে কাল রাতে তাড়াহুড়োর মধ্যে আর ক্লান্তি ভর করায় ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কথা বলা হয়নি। তুমি তো হয়তো রাতেও খাওনি, এখন খেয়ে নিও। আরিয়ানের কথা শুনে আরোহী মনে হচ্ছে তাচ্ছিল্য হাসলো। মায়া দেখাচ্ছে হয়তো। এতক্ষণ সে আরিয়ানের দরজা নক করার আওয়াজ শুনেছিল, তবুও সে ইচ্ছে করে দরজা খোলেনি, খোলার ইচ্ছে হয়নি। কিন্তু কেন জানি শেষ পর্যন্ত ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারিনি। এই মানুষটা হাজার হলেও আরোহীর ভালোবাসা। এই পৃথিবীতে তার একমাত্র আপন জন। এই মানুষটাকে কিভাবে সে অগ্রাহ্য করবে?
চেহারাটা শেষবারের মতো দেখার লোভটা আরোহী সামলাতে পারল না। তাই তো সে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সব ভুলে দরজা খুলেছিল। আরিয়ান আরোহীর চাহনি দেখে বুঝতে পারল আরোহী এসবে কথা বলতে অনিচ্ছুক। তাই সে আর কথা বাড়ালো না। সে এক পলক আরোহীর দিকে তাকিয়ে বলে উঠল, আমি অফিসের কাজে শহরের বাইরে যাচ্ছি, তাই ভাবলাম তোমাকেও বলে যাই, তুমি এই বাড়িতে থাকতে পারো। আরোহী নিচের দিকে থেকে দৃষ্টি সরিয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের শেষ কথাটা তার কানে বাজছে, থাকতে পারো। আরোহী বিড়বিড় করে মনের মধ্যে লাইনটা আওড়ালো, তার মানে আরিয়ানও বুঝে গিয়েছে বুঝি যে এই সংসার এখন আর আরোহীর নাই, এই ঘরে এখন আর আরোহীর অধিকার নেই, আরোহীর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই হয়তো আরিয়ান কথাটা বলল। আরিয়ান এতদিনেও আরোহীকে চিনে নিতে পারলো না। এত কিছুর পরেও আরোহী নিজের সম্মান খুঁয়ে এখানে থাকবে, সেটা আরিয়ান ভাবলো কি করে। হয়তো আরোহীর যাওয়ার কোনো নির্দিষ্ট খুঁটি নেই বলেই বলল, কিন্তু আরোহী অত নরম নয়। মেয়ে মানে স্বামীর বাড়ি থেকে সব মুখ বুজে সহ্য করবে তা নয়। এতদিন ছিল বলে এখনও যে থাকবে তা নয়। এতদিন এই বাড়িটা তার নিজের সংসার ছিল, তাই মুখ বুজে পড়ে রয়েছিল। কিন্তু এখন আর নেই, এখন সে অধিকার আর নেই। এখন এই সংসারের পড়ে থেকে কি হবে। এখানে অন্যের সংসারে বোঝা হয়ে পড়ে থাকার চেয়ে মানুষের বাসায় কাজ করে খাওয়া ঢের ভালো। আরোহী সব ভেবে শুকনো হেসে মাথা তুলে আরিয়ানের দিকে চোখ তুলে তাকালো। শান্ত নির্জীব তার চাহনি। আরোহীর এই চাহনির দিকে দৃষ্টি দিতেই আরিয়ানের বুক কেঁপে উঠল। মনে হচ্ছে মেয়েটি এই চাহনি দিয়ে নীরবে অনেক কিছু বলে যাচ্ছে, কিন্তু আরিয়ান বুঝে উঠতে পারছে না। আরিয়ান মনে করলো আরোহী হয়তো জবাব দিতে চাচ্ছে না, তাই সে লুৎফা বেগম আর স্নেহার দিকে তাকিয়ে আসছি বলে পেছন ফিরে চলে যেতে উদ্যত হতেই আরোহীর শান্ত বাক্য কর্ণগোচর হতেই আরিয়ানের পা থেমে গেল। দোয়া করি আপনার বাকি পথ সফল হোক, ভালো থাকবেন, বিদায়। পকেটে মুঠোফোনটা বেজে উঠতেই নিস্তব্ধ পরিবেশটাতে ঝংকার তুলে মুহূর্তের মধ্যেই ভারী করে তুলল। আরিয়ান দ্রুত যাচ্ছি বলে বাসা থেকে বেরিয়ে গেল। আরিয়ানের যাওয়ার দিকে আরোহী এক দৃষ্টিতে তাকিয়ে রইল। যতক্ষণ না আরিয়ান চোখের আড়াল না হয় ততক্ষণ তাকিয়ে রইল। আরিয়ানের মানব ছায়া পুরোপুরি চোখের আড়াল হতেই আরোহী তার চাপসা দৃষ্টিতে আরিয়ানের গমন পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল, আমার সাথে আপনার আর দেখা না হোক, আমার সাথে আপনার এটাই হয়তো শেষ দেখা। এই জীবনে আমার ছায়াও যেন আপনার উপরে আর না পড়ুক। আরোহী আপন মনে কথাগুলো দুইবার বিড়বিড় করে উচ্চারণ করলো। চোখের অশ্রু মুছে সে দৃষ্টি সরিয়ে নিল। এতক্ষণে খেয়াল করলো দুই নারী মূর্তি অগ্নিরূপ ধারণ করে তার দিকে চেয়ে আছে। মুখ পুরি, আমার পোলাটারে এমনি এতদিন তো খাইয়া বসেছিলি, কোনো মতে যারও বিয়া করাইলাম, তুই এমন কইরা কথা বলছিলি কেন? নিজে তো একটা বংশের বাতি দিতে পারোস নাই, যাওয়ার সময় পোলাটারেও তো টেরা কথা শোনাইলি। এমনি তো আছোস অন্যের সংসারে পড়ে, লজ্জা শরম করে না তোর? আরোহী বিনিময়ে কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ মনে করলো না। সে জানতো যে তার শাশুড়ি এমনই করবে। লুৎফা বেগমের এই কাজগুলো সে বিয়ের পর থেকেই দেখে আসছে। আরিয়ান সারাদিন অফিস শেষে ফিরতেই কৌশলে আরোহীর ব্যাপারে কান পড়া দিত, কিন্তু যদি আরিয়ান বাসায় থাকতো তখন হাজার চেয়েও আরোহীর বিরুদ্ধে নিতে পারতো না। কিন্তু তিনি আশা ছাড়তো না। এক বছরে আরোহী তার শাশুড়ির এমন কাজে অভ্যাস হয়ে গিয়েছে। আগে এসব চুপচাপ শুনতো, কিন্তু এখন আর শোনার কোনো মানে হয় না। আরোহী চুপচাপ কোনো বাক্য ব্যয় না করে স্নেহা আর লুৎফা বেগমের মুখের উপরে দরজা আটকে দিল। তা দেখে লুৎফা বেগম তেলে বেগুনে জ্বলে উঠল। আগুনে ঘি ঢালার জন্য স্নেহা বলে উঠল, দেখলে তো খালা, উপসমা, দেখলে কেমন মেয়ে গুরুজনের মুখের উপর কিভাবে দরজা আটকে দিচ্ছে। এমন মেয়েকে তুমি আরও বৌমা বলতে? আমার পোলা আসুক, এর একটা বিহিত আমি করবই। এরপর আর কোনো সারা শব্দ শোনা গেল না। আরোহী বুঝতে পারল লুৎফা বেগম হয়তো রেগে হনহন করে প্রস্থান করেছে। স্নেহার কোনো সারা শব্দ শোনা যায়নি। তার কাজ তো হাসিল হয়ে গিয়েছে। শাশুড়িকে আরোহীর ব্যাপারে কান পড়া দেওয়া, সেটা আজ এই মুহূর্তে না হয় এতটুকুই থাক। সেই জন্যই বুঝি আর কোনো জবাব দেয়নি। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলল। সব কিছুর পরেও এই সংসারের মায়া সে ছাড়তে পারছে না। কিভাবে থাকবে এতদিনের মায়া মুছে? কার কাছে বোঝাবে সে তার দুঃখের কথা? এই মুহূর্তে আশ্রমের খালাকে তার ভীষণ করে মনে পড়ছে। খালাকে মনে পড়ায় আরোহী নিজের প্রতি তাচ্ছিল্য হাসল। মানবজাতি বড়ই নিষ্ঠুর, সুখে থাকতে কাউকে খোঁজে না। সুখের সময় মানুষ সব সুখ শুধুমাত্র নিজের সাথে ভাগাভাগি করে নিজেই উপভোগ করে, কিন্তু দুঃখের সময় সবাইকে মনে পড়ে। দুঃখ পেলে অসময়ে আগলে রাখা মানুষগুলোর কথা মনে পড়ে যায়। অথচ এর আগে তেমন একটা মনেই পড়ে না, যার প্রমাণ আরোহী নিজেই। আশ্রমের খালাটাও তো আরোহীকে ভীষণ মায়া করত, কিন্তু আরিয়ানের সাথে বিয়ে হওয়ার পর থেকেই আরোহী ভুলেই বসেছিল। অবশ্য ভুলে নয়, সময়ের ব্যবধানে ভুলতে বসেছিল। এখনও হয়তো মনে তেমন একটা পড়তো না যদি না আরোহীর এই দুঃখের সময়টা না আসতো। মানুষ বড়ই নিষ্ঠুর। নিস্তব্ধ রাত, চারিদিকে শান্ত নির্জীব। দূরে কোথাও জানি কিছু সময় পর পর থেমে থেমে শিয়ালের হাঁক ভেসে আসছে। আরোহী রুমের জানালা খুলে গাঢ় আধারের দিকে তাকিয়ে আছে।
আজ পূর্ণিমা, চারিদিকে চাঁদের কি সুন্দর আলো, একদম সব স্পষ্ট। দূরের গাছের ডালটা হঠাৎ করে নড়ে উঠল, হয়তো কোনো রাতের পাখি উড়ে নিজের নীড়ে ফিরছে। আরোহী সেই দিকে নিবিড় দৃষ্টিতে তাকালো। পাখিটারও হয়তো আরোহীর মতো মন খারাপ, তাই বোধহয় প্রিয়জনের কাছ থেকে এতক্ষণ দূরে ছিল। শেষ পর্যন্ত আর না পারতেই নীড়ে ফিরেছে। আরোহী নিজের ভাবনা দেখে হাসলো। তার মন খারাপ বলে আরও একটা প্রাণীরও মন খারাপ হবে নাকি? পাখির মন খারাপ হবে কেন? হয়তো সে খাবারের খোঁজে বেরিয়েছিল। অনেক পথ পাড়ি দেওয়ার ফলে রাত হয়ে গিয়েছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। ভোর হওয়ার অপেক্ষায় আছে। ভোর হলে এই বাসা থেকে চিরতরে বেরিয়ে পড়বে। একা একটি মেয়ে মানুষ, তাই এই গভীর রাতে বের হওয়ার সাহস পাচ্ছে না। হাজার হলেও এই শহরের অনেক মুখোশ পরিহিত মানুষের ভিড়ে আরোহী কোনো দিনও নিজেকে সঁপে দেবে না। আরোহী জানালা বন্ধ করে এগিয়ে এলো রুমের দিকে। টেবিলের উপরে ডিভোর্সের কাগজটা জল জল করছে। মনে হচ্ছে যেন সেটা আরোহীর দিকে তাকিয়ে আরোহীকেই উপহাস করে হাসছে। আরোহী মেঝেতে বসে কাগজটাতে হাতে নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা সাইনের বিনিময়ে একটা পবিত্র সম্পর্ক গঠন হয়, তেমনি একটা সাইনের মাধ্যমে একটা সম্পর্ক নিমিষেই শেষ হয়ে যায়। এই ডিভোর্সের কাগজটার ব্যাপারে হয়তো আরিয়ান জানে না। কাল সকালে আরিয়ান বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে স্নেহা আর লুৎফা বেগম এই কাগজটা আরোহীর দিকে ছুঁড়ে মেরে বলেছিল, যাতে সে খুব দ্রুতই সাইন করে আরিয়ান ফেরার আগেই এই বাড়ি থেকে বিদায় নেয়। লুৎফা বেগম গত 1 মাস ধরে আরিয়ানের বিয়ে নিয়ে মেতে উঠেছিল। তিনি জানতেন আরিয়ানও হয়তো কোনোদিনও আরোহীকে ডিভোর্স দেবে না, কারণ আরোহীর যাওয়ার স্থান নেই। কিন্তু লুৎফা বেগম আর স্নেহার এত কিছু দেখার সময় নেই। তারা আরিয়ান আসার আগে এই বোঝাটাকে বিদায় করতে পারলেই হলো। হয়তো স্নেহা বিয়ের 1 মাস আগে থেকে লুৎফা বেগমকে কান পড়া দিয়েছিল যে আরোহী থাকলে তারা সুখে সংসার করতে পারবে না। আর আরিয়ান হয়তো আরোহীর অসহায়ত্ব দেখে ভুলেও ডিভোর্স দিতে চাইবে না। তাই দুইজনে লুকিয়ে ডিভোর্স পেপার বানিয়েছে, আর তা সফল হতে যাচ্ছেও। আরোহী আর কিছু না ভেবে খুব দ্রুতই সাইনটা করে দিল। একটা পেপার ওয়েটের সাহায্য ডিভোর্স পেপারটা টেবিলে চাপা দিয়ে রাখলো, যাতে দরজা খুলতে সবার আগে ডিভোর্স পেপারটা চোখে পড়ে। আরোহী উঠে দাঁড়ালো। সময় হয়েছে তার হারিয়ে যাওয়ার। সবাই যে যার রুমে শান্তির ঘুম দিচ্ছে, শুধু আরোহীর চোখে ঘুম নেই। আরোহী এসে খাটের সাথে হেলান দিয়ে বসে পড়ল। ভোর ফোটার অপেক্ষায় হাঁটু মুড়ে মাথা গুজে অনেকটা সময় বসেছিল। চারিদিক থেকে পাখির কিচির মিচির ডাক ভেসে আসতেই সে উঠে পড়ল। আলমারি খুলে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিল। সাথে আর কিছুই নিল না। কি নেবে? এই সংসারে কিছুই তো তার নয়। সব কিছুই তো আরিয়ান বিয়ের পর একটার পর একটা কিনে দিয়েছিল। শুধু পরনের শাড়িটা আর আশ্রমে যতটুকু পড়েছিল, উচ্চ মাধ্যমিক পর্যন্ত সার্টিফিকেটগুলো বাদে সে আর কিছুই নিল না। হাতে কিছু টাকা ছিল, সেগুলোই নিল। এগুলো বিয়ের পরপর আরোহী আরিয়ানের কাছ থেকে কিছু কিনে দেওয়ার বায়না ধরলে তখন আরিয়ান কিছু টাকা গুঁজে দিত যে আরোহী যেন নিজে কিনে নিয়ে আসে। জিনিস কেনার পর যেগুলো ফেরত পেত সেসব আর আরিয়ান নিত না। তখন আরোহী বলতো, আরে আমি টাকা দিয়ে কি করব? আমার সব কিছুই তো তুমি আনো বা দেখাশোনা করো। আমার স্বামী আছে না? তখন আরিয়ান হাসি মুখে এগিয়ে এসে আরোহীর মুখ তার 2 হাতে আবদ্ধ করে বলতো, কেউ একজন জানি একটা কথা বলেছিলেন যে অতি সুন্দরীরা বোকা হয়, আমিও প্রমাণ পেলাম তোমাকে। তখন আরোহী মুখ ফুলিয়ে রাখতো আর আরিয়ান হেসে বলতো, প্রত্যেক মেয়েদের উচিত দিন শেষে স্বামীর কাছ থেকে কিছু টাকা নিয়ে অন্তত সবচেয়ে ছোট অ্যামাউন্ট হলেও জমিয়ে রাখা, আর স্বামী না দিলেও নিজে আদায় করা। এগুলোই পরে বিপদের সময় কাজে আসে। স্ত্রী জাতিরাই টাকা বেঁধে রাখতে পারে, কিন্তু তোমার অন্যদের মতো অত বুদ্ধি শুদ্ধি নাই। তুমি টাকা হাতের নাগালে পেয়েও কাজে লাগাতে জানছো না। সাধে কি আর বোকা বলি? সেদিনের দৃশ্যটা চোখের উপরে ভাসতেই আরোহী ঝাপসা চোখে হেসে দিল। সেদিন আরিয়ানের কথাগুলি আরোহীর মনে গেঁথে গিয়েছিল। সে সেদিন মুগ্ধ হয়েছিল আরিয়ানের ভাবনা দেখে। এরপরও অবশ্য আরোহীর টাকা খুঁজতে হতো না। দিন শেষে আরিয়ান অফিস করে ফিরতেই কিছু টাকা আরোহীর হাতে গুঁজে দিলে আরোহী বলতো, মাত্র এই টাকা দিয়ে কি করা যাবে? তখন আরিয়ান মুচকি এসে বলতো, বিপদের সময় দেখো এই টাকাগুলোই জমে বৃহৎ আকার ধারণ করে কিভাবে আমাদের সাহায্য করবে। বিপদ তো আর বলে কয়ে আসে না। আরিয়ানের কথা ঠিক হলো না। এখন সবই আরোহীর মূল সম্পদ। কিন্তু এই বিপদ শুধুমাত্র আরোহীর একার। আরোহীর দরজার দিকে এগিয়ে থেমে গেল। শেষবারের মতো তার নিজে হাতে সাজিয়ে তোলা সংসারটাকে দেখে নিচ্ছে। তার নিজের রুমটা একটু দেখার ইচ্ছে ছিল, কিন্তু স্নেহা দরজা আটকে দিয়েছে। সে অপলক দৃষ্টিতে রুমের দরজাটার দিকে তাকিয়ে মনের আশা পূর্ণ করে নিল। আরোহী চোখ মুছে নিজেকে শক্ত করলো। এই বাড়ির দিকে সে আর তাকাবে না। যতই তাকাবে ততই মায়া বাড়বে। মায়া জিনিসটা বড়ই খারাপ। আরোহী আর কিছু না ভেবে সামনের দিকে অগ্রসর হলো। দরজা পেরিয়ে পা অগ্রসর হতে না চাইতেও বিয়ের প্রথম সে আর আরিয়ান ঢোকার মুহূর্তটা মনে পড়ে গেল। সে আরোহী ভয়ে ভয়ে পা ঢোকাতে না চাইলে আরিয়ান তার ডান হাত মুঠো পুরো নিয়ে আশ্বাস দিয়েছিল। কিন্তু 1 বছরের ব্যবধানে সব শেষ। আরোহী ঝাপসা দৃষ্টিতে বাড়িটির দিকে তাকিয়ে সামনের দিকে পা বাড়ালো। আর দেখবে না এই বাড়ির দিকে। যত বাড়ি দেখবে ততবারই কোনো না কোনো দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে।
সে চোখ মুছে মেন রাস্তার দিকে এগিয়ে গেল। জেদের বশে তো বেরিয়ে গিয়েছে, এখন কোথায় যাবে ভেবে পাচ্ছে না। ভোরের আলো ফুটতে শুরু করেছে। কাল সারাদিন পেটে কোনো কিছুই পড়েনি, যার ফলে মাথাটা তীব্র ব্যথা করছে। খিদের চোটে হাঁটতেও পারছে না। সে খায়নি তা না, খাবার দেয়নি। লুৎফা বেগম আর স্নেহা মনে করেছিল আরিয়ান থাকতে বলেছে, বোধহয় আরোহী থেকে যাবে। তাই তো তিনি আরোহীকে সারাদিন গাধার মতো খাটিয়েও কোনো খাবার দেয়নি, যাতে আরোহী শেষমেশ এই বাড়ি থেকে বিদায় নেয়। আরোহী মনে মনে হাসলো। সে তো লুৎফা বেগমকে শাশুড়ির চোখে না তাকিয়ে মায়ের দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু উনি কেন বউ না ভেবে মেয়ে ভাবতে পারল না। মেন রাস্তায় উঠতেই আরোহীর মাথা গোলাতে শুরু করলো। পেট গুলিয়ে বমি পাচ্ছে, খিদে পেট চোচো করছে। এখন মনে হচ্ছে এত ভালো সেজে লাভ ছিল না, অন্তত বেরিয়ে আসার সময় হলেও রান্নাঘর থেকে কিছু খেয়ে নেওয়া উচিত ছিল। তখন তো লুৎফা বেগম আর স্নেহা ঘুমেছিল, যার ফলে ধরা খাওয়ার উপায় ছিল না। পরে আরোহী নিজেই নিজেকে উপহাস করে হাসলো। খিদের চোটে চুরি করে খাওয়ার কথা মাথায় আসতে দুই দণ্ড সময় লাগছে না। আরোহী আরও একটু এগিয়ে গেল। দূরে একটা মুদির দোকান খুলছে। আরোহী আশার আলো খুঁজে পেল, ভেবে অদূরের দোকানটির দিকে পা বাড়ালো। রাস্তার মাঝে উঠতে পেট গুলিয়ে বমি পেয়ে গেল, মাথা অসম্ভব ঘুরছে। হয়তো খিদের যন্ত্রণা সহ্য করতে পারছে না। ছোটবেলা থেকে সে খিদের যন্ত্রণা সহ্য করতে পারতো না, মাথা ঘোরাতো। আজও ব্যতিক্রম হলো না। আরোহী এই তো কাছে ভেবে পা চালাতে নিতেই দূরে গাড়ির আলো এগিয়ে আসতে দেখা গেল। সে তার শক্তিতে সরে যাওয়ার অবকাশ আর পেল না। মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যেতেই ঝাপসা দৃষ্টিতে দেখতে পেল গাড়িটা তার দিকে দানবের মতো এগিয়ে আসছে। আরোহী যখন চোখ খুলল তখন চারিদিকে আলোর ছড়াছড়ি। দীর্ঘক্ষণ চোখ বন্ধ ছিল বলে হঠাৎ আলো দেখে আরোহী আবারও চোখ কুঁচকে বন্ধ করে ফেলল। তুমি ঠিক আছো মা? কারো গম্ভীর মায়াভরা কণ্ঠস্বর শুনে আরোহী আর চোখ বন্ধ করে থাকতে পারল না। সে দ্রুত চোখ খুলতেই একটু দূরত্বে একটা মধ্যবয়স্ক নারীকে তারই দিকে চিন্তিত চোখে তাকিয়ে বসে থাকতে দেখা গেল। জি, কিন্তু আমি এখানে। আরোহীর কথা শুনে মধ্যবয়স্ক নারীটি সামান্য হাসলো, আর এতেই যেন তার সব সৌন্দর্য পুরো মুখে বিস্তৃত লাভ করলো। আমরা গ্রামের বাড়ি থেকে ফিরছিলাম, মাঝ রাস্তায় হঠাৎ তুমি এসে পড়েছিলে, আর কোনো মতে ব্রেক কষে তোমাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেই। তোমার কোনো ক্ষতি হয়নি, সেই জন্য লাখো লাখো শুক্রিয়া। জানো, ভোর থেকে এই পর্যন্ত সময়টা কত চিন্তায় ছিলাম। ওনার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। আরোহী মনোযোগ দিয়ে শুনল। হঠাৎ কিছু একটা মনে পড়তে সে উত্তেজিত হয়ে পড়ল। খালা, আমার হাতে সার্টিফিকেট ছিল, সেগুলো কই? আমেনা আহমেদ আসনে বসা অবস্থায় ক্যাবিনের কর্নারে ইশারা করে বলল, ওই তো আমি রেখেছি এগুলো, চিন্তা করো না। আর এতেই আরোহী নিশ্চিন্ত হলো। কিন্তু তার টাকা, সেগুলো ছাড়া এখন কিভাবে চলবে? এখন তো কোনো মতে সার্টিফিকেট আছে, কিন্তু তাও এখনকার সময়ের জন্য অনেক নিম্নমানের। টাকা ছাড়া এই দুনিয়ায় কিচ্ছু হয় না। আরোহী ভেবেছিল অন্তত বাসা থেকে বেরিয়ে হাতের টাকাগুলো দিয়ে কয়েকদিনের মধ্যে কোনো একটা ব্যবস্থা করে ফেলতে পারবে, আর নিজেও চলতে পারবে। কিন্তু এখন টাকাগুলোও হারালো। তার হঠাৎ করে ভীষণ রকম খারাপ লেগে উঠল। কি করবে সে এখন? এনারা তো আরোহীর জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষায় ছিল। ওর জ্ঞান ফিরেছে, হয়তো এখন এনারাও চলে যাবে। আরোহী কোথায় যাবে, কি করবে ভেবে উঠতে পারছে না। হাতের মুঠোয় টাকার সাথে সাথে একটা কাগজে নাম্বার লিখে নিয়েছিল, যেটা আশ্রমের খালার নাম্বার। ওনার নাম্বারটাও হারালো। ভেবেছিল ওনার সাথে দেখা করে কিছু একটা ব্যবস্থা করে ফেলতে পারবে, অন্তত উনি আরোহীকে ফিরিয়ে দেবেন না। কিন্তু এখন সেই পথটাও বন্ধ হয়ে গেল। তবে সেই আশ্রমে গিয়ে খোঁজ নেওয়া যায়, কিন্তু অন্তত যেতে হলেও যে টাকাগুলো লাগবে, সেই টাকার কানাকড়িও তো আরোহীর নেই। মা, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? পাশ থেকে মা সম্বোধনে আরোহীর ধ্যান ভাঙল। এই মানুষটির বারে বারে এমন মায়াভরা সম্বোধনে আরোহীর প্রাণ শীতলতায় ভরে যাচ্ছে। বোঝ হওয়ার পর থেকে কেউ তাকে এইভাবে কোনোদিনও বলেনি। স্কুল বা কলেজে যখন অন্য ছাত্রীদের এভাবে তাদের বাবা মার সম্বোধন করত, তখন আরোহী চুপচাপ সেদিকে তাকিয়ে থাকতো। তারও ইচ্ছে ছিল তাকে কেউ এইভাবে ডাকুক, কিন্তু সেই ইচ্ছেটা কোনোদিন পূর্ণ হয়নি। ভেবেছিল বিয়ের পর শাশুড়ির মন আদায় করে নিয়ে এভাবে ডাক শুনবে, কিন্তু তা তো কোনো দিনই পূর্ণ হওয়ার নয়। মাথায় হাতের ছোঁয়া পেতেই আরোহী তাকিয়ে দেখলো মহিলাটি এগিয়ে এসে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। বললে না তো, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? না না খালা, কিছুই হয়নি। বলতে গিয়েও আরোহী থেমে গেল। সে এখন কিভাবে চলবে সেটাই ভাবার বিষয়। ওনারা তো চলে যাবে তাকে রেখে, কিন্তু আরোহীর আশ্রমে যেতে না টাকা লাগবে। একটু জিজ্ঞেস করে না হয় দেখা যায়। খালা, কিছু একটা জিজ্ঞেস করতে গিয়ে আরোহীর কণ্ঠস্বর অস্বস্তিতে পড়ে গেল। যদি ওনারা মনে মনে ভাবে যে কয়েকটা টাকার জন্য এমন করছে, কিন্তু পরবর্তীতে নিজে চলার কথা মাথায় আসতেই লজ্জা শরম ত্যাগ করে বলে ফেলল, খালা, আমাকে হাসপাতালে আনার সময় আমার হাতে কোনো টাকা বা কাগজ পেয়েছিলেন? সার্টিফিকেট সাথে সাথেই ছিল। আরোহীর কথা শুনে খালা নিচের দিকে তাকিয়ে কি যেন মনে করার চেষ্টা করলো। আমার তো ঠিক মনে পড়ছে না মা, আমার মাথায় তোমাকে হাসপাতালে আনার ভাবনা মাথায় আসছিল, আর তোমার আঙ্কেলকে বলেছি দ্রুত যেন নিয়ে আসে।
সার্টিফিকেটটা সাদা আর কোনো জরুরি ভেবে নিয়েছিলাম। টাকা হয়তো রাস্তায় পড়েছে, কিন্তু নেয়ার কথা মাথায় ছিল না। কোনো জরুরি কিছু ছিল নাকি? ও না খালা, তেমন জরুরি নয়। আরোহীর এমন জবাবে আমেনা আহমেদ হয়তো কিছু বুঝে উঠতে পেরেছেন, কিন্তু উনি মুখে তা প্রকাশ করলো না। ঠিক সেই সময় কেবিনের দরজা খুলে এক মধ্যবয়স্ক লোক ঢুকলো। এখন ঠিক আছো তুমি? জি আঙ্কেল। আরোহীর জবাব পেতেই লোকটি আরোহীর পাশে বসা আমেনা আহমেদকে কিছু একটা ইশারা করতেই আমেনা আহমেদ হাসি মুখে বলে উঠল, আর তোমার পরিবারের নাম্বার দিও, আমি না হয় খবর দিচ্ছি যাতে ওনারা এসে তোমাকে নিয়ে যায়। এত ভোরে কেউ বাড়ি থেকে বের হয়? পরের বার থেকে হাজার রাগ থাকলেও এত ভোরে বের হইও না। আল্লাহ না করুক যদি কোনো বড় বিপদ হয়ে যায়। পরিবারের কথা বলতেই আরোহীর চেহারা মুহূর্তের মধ্যেই মলিন হয়ে গেল। সেটা আমেনা আহমেদও ধরতে পেরেছেন। তিনি আরোহীর দিকে এগিয়ে এসে পাশে বসে মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিল। তিনি আরোহীর উদ্দেশ্য বলে উঠল, আমাকে বলতে পারো মা, নিজের মা মনে করে। এমন মায়াভরা কণ্ঠের আশ্বাস পেয়ে আরোহী আর কিছু লুকিয়ে রাখতে পারল না। সে সব কিছু বলতেই ওনারা একে অপরের দিকে তাকালো। খালা, আমার কিছু লাগবে না। এমনিও আপনারা অনেক কিছু করেছেন এই পর্যন্ত, আমাকে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। আমাকে একটা ছোটোখাটো চাকরি দিলেই হবে। আমার উচ্চ মাধ্যমিক পর্যন্ত সার্টিফিকেট আছে। আমাকে সেই যোগ্যতা অনুযায়ী একটা চাকরি দিলেই হবে। আরোহীর কথা শুনে আমেনা বেগমের স্বামী এগিয়ে এলেন। উনিও এসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। আরোহী কোথাও যেন আপনজনের ছোঁয়া অনুভব করলো। যদি কিছু মনে না করো, একটা কথা বলি। তুমি আমাদের বাসায় থাকতে পারো। তোমার হয়তো প্রশ্ন জাগতে পারে যে এত সহজে এসব কেন করছি। বাসায় গিয়ে সব জানতে পারবে। আরোহী ঝাপসা চোখে দুইজনের দিকে কৃতজ্ঞতা ভরা চোখে তাকালো। দাদু, উনি কে? বাসায় ঢুকতে না ঢুকতেই একটা 5-6 বছরের বাচ্চা ছেলে এসেই আরোহীর দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলো। আরোহী বুঝতে পারল এই বাচ্চা হয়তো এই ঘরের নাতি। আমেনা আহমেদের স্বামী শফিউল্লাহ চৌধুরী বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করে বলে উঠল, উনি তোমার একটা আন্টি। বাচ্চাটি আরোহীর দিকে এগিয়ে আসলো। তুমি আমার মায়ের মতো আন্টি, মাকে আমি ছবিতে দেখেছি, তোমারই মতো। বাচ্চাটি আরোহীর দিকে এগিয়ে এসে আদো আদো ভাঙ্গা গলায় বলে উঠল। আরোহীর কেন জানি মনে হলো বাচ্চাটি বয়সের তুলনায় একটু বেশি বোঝদার। তাই, তোমার মা কই? কথাটি বলতেই বাচ্চাটি চুপ হয়ে গেল। আমিনা আহমেদ এগিয়ে এসে বাচ্চাটিকে কোলে নিয়ে কেউ একজনকে ডাকতেই একজন মহিলা দৌড়ে এসে বাচ্চাটিকে খেলতে নিয়ে যাবে বলে কোলে নিতে চাইলে বাচ্চাটি আরোহীর আঁচল ধরে দাঁড়িয়ে রইল। আরোহী বুঝতে পারল মহিলাটি হয়তো এই ঘরে কাজ করে। আমিনা আহমেদ এক পলক বাচ্চাটির দিকে তাকিয়ে আরোহীর দিকে তাকালো। ওর মা বেঁচে নেই, ও আমার ছেলের বাচ্চা। ছেলেটার জন্ম দিতে গিয়ে সময় মতো রক্ত না পেয়ে মেয়েটা অকালে পরপারে পাড়ি জমিয়েছিল। ওর মাকে কখনো আমি বৌমার চোখে দেখিনি। সব সময় আমাদের সম্পর্ক মা মেয়ের মতো ছিল, কিন্তু ভাগ্যের নির্মমতা ওকে আমার কাছ থেকে কেড়ে নিল। তোমাকে প্রথম দেখে আমি কেঁদে উঠেছিলাম, কারণ তুমি দেখতে কিছুটা আমার ওই মেয়েটার মতো। তাই তো তোমাকে আর ছাড়তে পারিনি। আরোহী ঝাপসা চোখে তার সামনে দাঁড়িয়ে থাকা দুইজন মানবীর দিকে তাকিয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে জড়িয়ে ধরতেই বাচ্চাটি একেবারে তার সাথে মিশে গেল। আরোহীর কেন জানি মনে হলো বাচ্চাটি বয়সের তুলনায় একটু বেশিই বুঝদার। এই যে মা নেই, সেটা এতটুকু একটা বাচ্চা কি নির্দ্বিধায় বলে ফেললো বুঝদারের মতো। আরোহী বাচ্চাটিকে আরও গভীরভাবে জড়িয়ে ধরলো। কেউ সব কিছু পেয়েও হারায়, আবার কেউ না পেয়ে হারায়। কেটে গেল 2 দিন। এরই মধ্যে আরোহীর সাথে বাচ্চা রোহানের প্রচুর ভাব জমে গেছে। এখন রোহান সারাক্ষণ আরোহীর পেছনে ঘুরঘুর করে। কি জানি রোহান আরোহীর কাছে মায়ের মতো ছোঁয়া পায় হয়তো। সেদিন আরোহীকে যখন আমেনা আহমেদ রোহানের মায়ের ছবি দেখালো, তখন আরোহীও ভিমডি খাওয়ার মতো অবস্থা। পুরোপুরি মিল না হলেও একটা বাইরের মেয়ে হিসেবে আরোহী আর রোহানের মায়ের মধ্যে বেশ মিল রয়েছে। আমেনা আহমেদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, বাস্তবে দেখলে আরও মিল পেত, আচরণও একটু একটু মিল। এজন্য হয়তো ছোট্ট রোহানের মনে আরোহীর প্রতি মায়ের টান অনুভব করছে। আরোহী আমেনা আহমেদের কাছ থেকে শুনেছে রোহানের বাবা যতবারই কাজের বাইরে যায় ততবারই রোহানকে রাখা মুশকিল হয়ে পড়তো, কিন্তু এবার আর মুশকিল হয়নি। প্রথম একদিন কান্না করেছিল, কিন্তু দ্বিতীয় দিন থেকে আরোহীকে পেয়ে তার এখন বাবাকেও লাগে না। হয়তো তার ছোট্ট মস্তিষ্কে ধারণা জন্মে গেছে যে মায়ের মতো হয়তো আরোহীও হারিয়ে যাবে। এখন তো সে আরোহীকে ছাড়া কিছুই বোঝে না। সারাক্ষণ আরোহীর সাথে ঘুরঘুর করে, আর আরোহীও রোহানকে নিয়েই থাকে। রোহানকে কোলে নিলে তার নিজেরও মাতৃত্বের স্বাদের অভাব পূর্ণ হয় মনে হয়। পাশাপাশি আরোহী নিজের একটা চাকরির ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু আমেনা আহমেদের একটাই কথা, উনি আরোহীকে চাকরি করতে দেবে না। তবুও অন্যের ঘরে আর কতদিন? এনারা নিজের মতো করে বললেও কোথাও যেন একটা বাধা কাজ করে। অনেক তো করেছেন এনারা, আর কষ্ট দিয়ে কি হবে? তাই আজ আরোহী এক প্রকার জোর করে একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবে। চাকরি বলতে বেশি বড় নয়, আরোহীর নিজের যোগ্যতা অনুসারে স্বল্প বেতনের একটা চাকরি।
আরোহীর বিশ্বাস আজকে হয়তো চাকরিটা হয়েই যাবে, আর অন্যের বাড়িতে পড়ে থাকতে হবে না, মাঝে মাঝে রোহানকে এসে দেখে যাবে। অবশ্যই এই 2 দিনে রোহানের প্রতি অনেক ভালোবাসা জন্মে গেছে। মনে হচ্ছে রোহানের সাথে তার অনেক অনেক গভীর সম্পর্ক। প্রথম প্রথম ওকে ছাড়া থাকতে কষ্ট হবে, কিন্তু মানিয়ে নিতে হবে। চাকরিটা পেলে আশ্রমে গিয়ে খালাকে একেবারে নিজের সাথে নিয়ে আসবে। এই জীবনে খালাও অনেক কষ্ট করেছে। বুঝ হওয়ার পর থেকে খালাকে আরোহী দেখে আসছে। মাঝে মাঝে খালা ভীষণ মনমরা হয়ে যেত। ছোট ছিল বোধহয়, আরোহী বুঝতে পারতো না। তবুও খালার ওই মলিন চেহারার দিকে তাকিয়ে থাকতো। আর তখন খালা অদূরে দৃষ্টি নিবদ্ধ করে বলে উঠত, জানিস আরু, আমার না মাঝে মাঝে কিচ্ছু ভালো লাগে না। ইচ্ছে করে এসব কিছু ছেড়ে ছুড়ে অনেক দূরে হারিয়ে যায়, কিন্তু পারি না তোদের জন্য। আর কারো কাছে দায়িত্বটা সঁপে দিতে পারলেই চলে যেতাম। আর ওই ছোট ছিল, তখন কিছুই বুঝতে পারল না, সেটা খালা নিজেই জানতেন। কিন্তু তিনি তবুও বলেই যেতেন, কারণ ওই যে একটা কথা শোনার মানুষ দরকার ছিল। আরোহী খালার এরূপ কথাবার্তা তখন বুঝে উঠতে না পারলেও কিন্তু বড় হওয়ার সাথে সাথে সব কিছু আয়ত্তে আনতে পেরেছে। কিন্তু যে খালা যাদের ছেড়ে যেতে পারেনি, যাদের জন্য থেকে গিয়েছিল, কিন্তু তারা ঠিকই খালাকে ছেড়ে গিয়েছিল। যেমন আরোহী নিজেও সুখের সন্ধান পেয়ে খালাকে ভুলতে বসেছিল, অথচ আরোহীর আশ্রমের 18টা বছর খালা আগলে রেখেছিল। কিভাবে পারলো আরোহী সে খালার সাথে একটা বছর সম্পর্ক না রাখতে? আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলল। এই চাকরিটা হয়ে যাক, খালার কাজটা অন্য কাউকে বুঝিয়ে দেবে দরকার হলে। এই চাকরির পাশাপাশি খালার কাজটা সে নিজেই নেবে। এরপর খালাকে আপন করে নিয়ে আসবে নিজের কাছে। তারপরে নিজে একটা ছোট্ট ঘর নিয়ে সেখানে খালা আর সে মিলেমিশে সুখে থাকবে। সুখে থাকবে ভাবতেই তার ঠোঁটে তাচ্ছিল্যের আভাস দেখা গেল। তার আবার সুখ, এত ভালো থাকার অভিনয় করলে কি ভালো থাকা যায়? রোহান আর এই পরিবারের সাথে মিলেমিশে থাকতে থাকতে হয়তো দিনটি পার হয়ে যায়, কিন্তু রাতটা তো অনেক দীর্ঘ রাত মনে হয় তার। এক একটা রাত যে কত কষ্টে, কত চোখের পানি ফেলতে ফেলতে শেষ হয় সেটা কে জানে। আরোহী মা কারো কণ্ঠস্বর শুনে আরোহীর ধ্যান ভাঙতেই দেখলো আমেনা আহমেদ তার সামনে দাঁড়িয়ে আছে। জি জি বলুন খালা। তোমাকে চিন্তিত দেখাচ্ছে, রোহান তোমাকে ধরে দাঁড়িয়ে আছে, তুমি বোধহয় খেয়াল করনি। আমেনা আহমেদের কথা শুনে আরোহী নিচের দিকে দৃষ্টি দিতে দেখলো রোহান তার শাড়ির আঁচল ধরে তারই দিকে তাকিয়ে আছে। রোহানের সেই দৃষ্টি দেখে আরোহীর ভীষণ মায়া হলো। সে দ্রুত কোলে তুলে নিল রোহানকে। এই ছেলেটা 2 দিনে তার মনে সবার প্রথমে জায়গা করে নিয়েছে। তার মা হওয়ার শখ কয়েকদিনের জন্য হলেও পূর্ণ করেছে এই ছেলেটা। চাকরিটা পেয়ে চলে গেলে সে কিভাবে থাকবে একে ছাড়া? আরোহী আর কিছু না ভেবে সামনে দাঁড়িয়ে থাকা আমেনা আহমেদের দিকে দৃষ্টি দিল। উনি আরোহীর সামনে দাঁড়িয়ে উসখুস করছে, তা দেখে আরোহী মুচকি এসে বলে উঠল, খালা কিছু বলবেন? না বলছি কি, তোমার চাকরিটা না করলে হয় না? আমাকে তো খালা ডাকো, মনে করো আমি সত্যিই তোমার খালা। আর রোহানকে ছাড়া থাকতে পারবে তুমি? ছেলেটাও 2 দিনে তোমাকে পেয়ে আর কাউকে খুঁজছে না। নিহান তো বলেই দিয়েছিল যে তার ছেলের কি হলো হঠাৎ করে, যে প্রাণপ্রিয় বাবাকেও আর খুঁজছে না। হয়তো ছেলের জন্য বাকি সার্জারি অন্য কাউকে বুঝিয়ে দিয়ে চলে আসবে। আরোহী বিনিময়ে কোনো জবাব দিল না। খালাকে কোনো মতে বুঝিয়ে ইন্টারভিউয়ের জন্য পরিপাটি হয়ে বের হলো। তার মাথার উপরে অনেক দায়িত্ব, সে দায়িত্বগুলো পালন করার জন্য হলেও তার চাকরি পেতে হবে। অনেক বড় হওয়ার বাকি আছে তার। যথাস্থানে গিয়ে পৌঁছাতেই আরোহীর ডাক আসলো। সে উঠে অনুমতি নিয়ে ঢুকতেই একজন মধ্যবয়স্ক লোককে বসে থাকতে দেখলো। আরোহী বুঝতে পারলো হয়তো ওনারই অফিস এটা। সে ওনার সামনে দাঁড়িয়ে সালাম দিতেই উনি বসতে বলল। উনি আরোহীর নেওয়া কাগজপত্রগুলো দেখে দূরে সরিয়ে রাখলো। আরোহী ভেবেছিল উনি চাকরির যোগ্যতা নিয়ে কথা বলবেন, কিন্তু না। কাগজপত্র দেখেই উনি আরোহীর দিকে এক অন্য দৃষ্টিতে দেখলো। ডিভোর্সি? জি, চাকরি দরকার। আরোহী মাথা নাড়তে লোকটি আবারও আগের ন্যায় দৃষ্টিতে আরোহীকে নিচ থেকে উপর দেখে নিল। চাকরি তো অনেক আছে, কিন্তু তা তোমার যোগ্যতা অনুসারে নয়। কিন্তু আমি তবুও তোমাকে দিতে পারি। কোন চাকরি দরকার তোমার? টাকা চাই? লোকটির কথা বলা আর এমনভাবে তাকানোর অর্থ বুঝতে পেরে আরোহীর গা ঘৃণায় রিরি করে উঠল। সে আর চুপ না থেকে উঠে দাঁড়ালো। তোদের মতো মুখোশ পরা মানুষদের ধরে থাপড়ানো উচিত, বলতে গিয়েও আরোহী মুখ সামলে নিল। কারণ এটি লোকটির অফিস। কিছু হলেই আরোহীর বিপত্তি। সে লোকটির সামনে থেকে ছো মেরে নিজের কাগজপত্রগুলো নিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। যত আশা নিয়ে বেরিয়েছিল ততটা ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরেছিল। আরোহী ভেবেছিল আজ হয়তো চাকরিটা হয়েই যাবে, অন্তত সবচেয়ে নিম্ন পদের হলেও একটা চাকরি পাবে ভেবেছিল। কিন্তু দুনিয়া যে বড়ই কঠিন। এখানে ভালো মানুষের আড়ালেই কিছু কুৎসিত মানুষের বাস। একটা বাপের বয়সী মানুষও ছাড় দিচ্ছে না এই দুনিয়াতে। এক এক মানুষের এক এক রূপ। সবাই কি বাবার মতো ভালো হতে পারে না? সবার মন মানসিকতার ভেতরে যদি রাখতো যে আমি আমার সন্তানদের জন্য যেমন আদর্শ তেমন অন্যদের জন্য আদর্শ হব, মন মানসিকতা বদলালেই দুনিয়াটা সুন্দর হতো। আরোহী মলিন শ্বাস ফেলল। আজকের আশাটাও গেল।
কিন্তু সে হাল ছাড়বে না কিছুতেই। এসব ভাবতে ভাবতে বাসার উদ্দেশ্য রওনা দিল। আজ আরিয়ান ফিরবে। 2 দিনের সময়টা মনে হচ্ছে যেন অনেক দীর্ঘ। এই প্রথম আরোহীর সাথে এতদিন যোগাযোগ ছিল না। প্রতিবার এরকম কাজে বাইরে গেলেও আরোহীর সাথে দিন শেষে রাতে ঠিকই কথা হতো। আর নয়তো আরোহী নিজেই দিনে কয়েকবার কল করে করে খেয়েছে কিনা, ফ্রেশ হয়েছে কিনা এসব বলে বলে আরিয়ানকে বিরক্ত বানিয়ে ফেলতো। কিন্তু এবার করেনি। উল্টো আরিয়ান রাতে কল করেই মোবাইল বন্ধ পেয়েছিল। টানা 2 দিন তার মোবাইলে সংযোগ পায়নি। স্নেহার মায়ের সাথে ঠিকই কথা হয়েছিল, কিন্তু শুধু আরোহীর সাথেই হয়নি। তাই আরিয়ান একরকম ফুরফুরে মেজাজে বাসার উদ্দেশ্য রওনা দিল।